নমস্কার। গল্পবিলাসীর আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন দুটো গল্পে ডুব দেব যা কলকাতা শহরের ইতিহাসের দুটো অদ্ভুত প্রায় অবিশ্বাস্য মুহূর্তকে তুলে ধরবে। হ্যাঁ, আচ্ছা, ভাবুন তো একবার, বিনোদনের জন্য তৈরি একটা থিয়েটার হল হঠাৎ করে যুদ্ধের সময় কামান দাগার ঘাঁটি হয়ে উঠল। যেখানে শেক্সপিয়ার অভিনীত হওয়ার কথা, সেখান থেকে দুর্গের ওপর গোলাবর্ষণ করা হচ্ছে। ঠিক। আর দ্বিতীয় গল্পটা তো আমার মনে হয় আরও অদ্ভুত। যদি বলি, প্রথম বাংলা নাটক যিনি মঞ্চস্থ করেছিলেন তিনি কোনো বাঙালিই নন, বরং একজন রাশিয়ান ভদ্রলোক। একদম। এই দুটো অবিশ্বাস্য গল্পের সূত্র ধরেই আজ আমরা ১৯ শতকের কলকাতার থিয়েটারের সেই সব অলি গলিতে ঘুরব যা সময়ের সঙ্গে সঙ্গে প্রায় হারিয়েই গেছে। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তো একেবারে গোড়া থেকে শুরু করি। সময়টা পলাশির যুদ্ধেরও আগে, ধরুন ১৭৪৫ সাল নাগাদ। হ্যাঁ হ্যাঁ, আজকের যে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার, তার মোটামুটি উল্টো দিকেই তৈরি হয়েছিল কলকাতার প্রথম থিয়েটার। নাম ছিল প্লে হাউস। আর এটা তৈরি করেছিলেন মূলত শহরের ইউরোপীয় বাসিন্দারাই, তাদের নিজেদের বিনোদনের জন্য। কিন্তু এখানেই তো গল্পের আসল মোড়টা, তাই না? একদম। প্রায় এক দশক তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর এলো ১৭৫৬ সাল। নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করলেন, এই প্লে হাউস তখন বিনোদনের খোলস ছেড়ে একেবারে রণক্ষেত্রে নেমে পড়ল। আচ্ছা। বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট জার্নাল আর রেভারেন্ড জেমস লংয়ের লেখা থেকে আমরা জানতে পারি যে নবাবের সৈনিকরা এই থিয়েটার হলটাকে একটা স্ট্র্যাটেজিক আর্টিলারি পয়েন্ট হিসেবে ব্যবহার করেছিল। এক মিনিট, এটা তো অবিশ্বাস্য লাগছে শুনতে। একটা থিয়েটার হল থেকে কামান দাগা হচ্ছে, যেখানে সাহেব মেয়েরা নাটক দেখতে আসতেন। হ্যাঁ, ঠিক তাই। কারণ তখন পরিস্থিতিটাই ছিল ওরকম। ইংরেজরা পুরনো ফোর্ট উইলিয়ামের ভেতরে আশ্রয় নিয়েছিল। এই পুরনো ফোর্ট উইলিয়াম কিন্তু আজকের ময়দানেরটা নয়। না না, একদমই নয়। আজকের জিপিও, কাস্টমস হাউস ওই চত্বরে ছিল তার অবস্থান। আর প্লে হাউসের ছাদ থেকে ওই দুর্গের ওপর গোলাবর্ষণ করা খুব সহজ ছিল। দিক থেকে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঠিক তাই নবাবের সৈন্যরা সুযোগটা হাতছাড়া করেনি। তখন শিল্প সংস্কৃতির চেয়ে সামরিক কৌশল অনেক বেশি জরুরি হয়ে উঠেছিল। আজও তো জিপিওতে গেলে সিঁড়ির ওপর একটা পিতলের পাত দিয়ে সেই পুরনো দুর্গের সীমানাটা চিহ্নিত করা আছে, তাই না? হ্যাঁ, আছে। ভাবলে অবাক লাগে, ওই জায়গার ওপর একটা থিয়েটার হল থেকে কামান দাগা হয়েছিল। তো নবাবের আক্রমণের পর এই প্লে হাউসের কি হলো? ওটাও কি ধ্বংস হয়ে গিয়েছিল? না, আর এটাই আশ্চর্যের বিষয়। নবাবের আক্রমণে শহরের অনেক কিছু ভেঙে গেছিল, সেন্ট অ্যান্স চার্চও ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু এই প্লে হাউসটা টিকে গিয়েছিল। আচ্ছা। ব্রিটিশরা কলকাতা পুনরুদ্ধার করার পর তারা প্রথমে ঠিক করে যে ওই প্লে হাউসের জায়গাতেই নতুন গির্জাটা বানানো হবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই পরিকল্পনাটার আর বাস্তবায়িত হয়নি। তাহলে কি হলো? বাড়িটার পরিত্যক্ত হয়ে রইল? না, বাড়িটা হাত বদল হয়ে গেল। জর্জ উইলিয়ামসন নামে এক ব্যক্তি ওটাকে একটা নিলাম ঘর অকশন হাউসে পরিণত করেন। নাটক যুদ্ধ সব পর্ব চুকিয়ে শেষমেশ নিলাম ঘর। হ্যাঁ, এমনকি জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেটে এর বিজ্ঞাপনও বেরিয়েছিল। কিন্তু ১৭৮৪ সালের পর থেকে কলকাতার ম্যাপে এর আর কোনো উল্লেখ পাওয়া যায় না। এভাবেই কলকাতার প্রথম থিয়েটারটা ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মুছে গেল। তাহলে প্লে হাউসের আলো নিভে এলো, কিন্তু ততদিনে তো শহরে ব্রিটিশদের সংখ্যা, প্রভাব দুটোই বাড়ছে। তাদের বিনোদনের চাহিদা তো কমেনি। একেবারেই না। আর সেই চাহিদা মেটাতেই জন্ম নিল ক্যালকাটা থিয়েটার। আজকের রাইটার্স বিল্ডিংয়ের ঠিক পেছনে লিয়ন্স রেঞ্জে ছিল এর অবস্থান। আর এটা ছিল আগেরটার চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ, অনেক বড়। হ্যাঁ, হার্টলি হাউস নামে একটা বইয়ে তো সোফিয়া গোল্ডবার্ড নামের এক ইংরেজ মহিলা লিখেছিলেন যে এই থিয়েটার নাকি ইউরোপের সেরা থিয়েটারগুলোকেও হার মানিয়ে দিতে পারত। একদম। কিন্তু মজার ব্যাপার কি জানেন? জানি। অনেকেই মনে করেন যে বইটির আসল লেখিকা ফিবি গিবস কোনোদিন কলকাতাতেই আসেননি। ঠিক তাই। না এসেও একটা শহরের এমন নিখুঁত জীবন্ত বর্ণনা দেওয়াটা সত্যি অবাক করার মতো। অনেকটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আফ্রিকা না গিয়েও চাঁদের পাহাড় লেখার মতো। সত্যিই তাই। তো এই থিয়েটার তৈরির জন্য চাঁদা তোলা হয়েছিল, আর সেই অঙ্কটা তখনকার দিনে প্রায় ১ লক্ষ টাকায় পৌঁছিয়েছিল। বোঝাই যাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার ছিল। অবশ্যই। দুটো ভাগ ছিল বসার, পেট আর বক্স।
পিঠে বসার জন্য খরচ হতো ৮ টাকা, আর বক্সের জন্য লাগতো একটা সোনার মোহর। একটা সোনার মোহর! তখনকার দিনে কাদের পক্ষে এই টাকা দিয়ে টিকিট কাটা সম্ভব ছিল? এটা কি তাহলে পুরোপুরি একটা ইউরোপীয়দের আড্ডার জায়গা ছিল? মূলত তাই। কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী, ধনী ব্যবসায়ী আর তাদের পরিবারের বিনোদনের জায়গা। তবে এখানে একটা অদ্ভুত বৈপরীত্য ছিল। কি রকম? দেখুন, লন্ডনের মঞ্চে তখন কিন্তু অভিনেত্রীরা অভিনয় করছেন। ওটাকে রেস্টোরেশন যুগ বলা হয়। নারীরা পেশাদার অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন। হুম। কিন্তু আশ্চর্যের বিষয়, কলকাতায় এই ক্যালকাটা থিয়েটারে নারী চরিত্রে অভিনয় করতেন পুরুষরাই। এটা তো অদ্ভুত। লন্ডনের আধুনিকতা কলকাতায় এসে পিছিয়ে পড়ল কেন? ঔপনিবেশিক সমাজ কি নিজেদের বেশি রক্ষণশীল প্রমাণ করতে চাইতো? হতে পারে যোগ্য অভিনেত্রীর অভাবও ছিল, আবার একটা রক্ষণশীল মনোভাবও হয়তো কাজ করত। কিন্তু এই প্রথার দেওয়াল ভেঙে দিলেন এক সাহসী মহিলা, মিসেস ব্রিস্টো। হ্যাঁ, এনার গল্পটা তো খুবই আকর্ষণীয়। তৎকালীন কলকাতার সবচেয়ে সুন্দরী এবং জনপ্রিয় নারী হিসেবে তার খ্যাতি ছিল। একদম। ১৭৮৮ সালে তিনি একটা অনুষ্ঠানে নাচ গান করে ঘোষণা করেন যে তিনি এমন একটি থিয়েটার খুলতে চান যেখানে নারীরাই নারী চরিত্রে অভিনয় করবে। ভাবা যায়, ওই সময় দাঁড়িয়ে এরকম একটা ঘোষণা করা তো একটা বিপ্লবের মতো। অবশ্যই। মিসেস ব্রিস্টোর আসল নাম ছিল এমিলিয়া র্যাংহাম। তিনি চুচুড়ায় থাকতেন, আর তার রূপের খ্যাতি এতটাই ছিল যে তাকে নিয়ে আলোচনা সমালোচনা দুটোই হতো। জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেটে তো তাকে নিয়ে প্রচুর কুৎসা রটানো হতো, তাই না? হ্যাঁ, হেকি তাকে জেনসুরা বেল বা সেন্ট হেলেনা ফিলি এইসব নামে ব্যঙ্গ করতেন। সেকালে সমাজটা ছিল সাংঘাতিক। একদিকে বড়লাট হেস্টিংস ডুয়েল লড়ছেন, অন্যদিকে বিচারপতিরা দুর্নীতিতে ব্যস্ত। সেই আবহে একজন নারীর এমন উদ্যোগ সত্যিই খুব সাহসী। এমিলিয়া শেষ পর্যন্ত জন ব্রিস্টোকে বিয়ে করেন, আর জন ব্রিস্টো স্ত্রীর শখ পূরণ করতে চৌরঙ্গী অঞ্চলে কলকাতার প্রথম প্রাইভেট থিয়েটার খুলে দেন। আর সেখানেই মিসেস ব্রিস্টো নিজে মঞ্চে নামেন এবং রাতারাতি তারকা হয়ে ওঠেন। ঠিক তাই। তার দেখাদেখি আরও অনেক ইংরেজ অভিনেত্রী কলকাতার মঞ্চে আসতে শুরু করেন। মিসেস ব্রিস্টো একটা নতুন যুগের সূচনা করেছিলেন। তাহলে এই যে ক্যালকাটা থিয়েটার বা মিসেস ব্রিস্টো, এই জাঁকজমক তো সবই ছিল ইংরেজদের জন্য, ইংরেজদের দ্বারা। শহরের বাঙালি বাবু বা সাধারণ মানুষেরা এর থেকে কতটা দূরে ছিলেন? আপনি একেবারে সঠিক প্রশ্নটি করেছেন। এই শূন্যস্থানটা ছিল বিরাট। আর সেই শূন্যস্থান পূরণ করার অবিশ্বাস্য গল্পটাই আমাদের দ্বিতীয় পর্ব, প্রথম বাংলা থিয়েটার। আর সেটা শুরু করেছিলেন একজন রাশিয়ান ভাগ্যান্বেষী, গেরাসেম স্টেপানোভিচ। একজন রাশিয়ান? তিনি এলেন কোথা থেকে? আর বাংলা থিয়েটারের প্রতি তার আগ্রহ জন্মালো কি করে? লেবেরাজ এদেশে এসেছিলেন একজন ব্যান্ড মাস্টার হিসেবে, কিন্তু তার ছিল জ্ঞানের প্রতি অদম্য কৌতূহল, আর ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রতি তিনি গভীরভাবে আকৃষ্ট হন। কিন্তু বাংলা শিখলেন কি করে? তাকে সাহায্য করেন গোলকনাথ দাস নামে এক বাঙালি শিক্ষক। তিনি লেবেডেভকে বাংলা, হিন্দুস্তানি এবং সংস্কৃত শেখান। বলা হয় এই গোলকনাথ দাসের সাহায্য ছাড়া লেবেডেভের পক্ষে বাংলা থিয়েটার তৈরি করা প্রায় অসম্ভব ছিল। একদম। অথচ দেখুন, গোলকনাথ দাসের নামটা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গেছে। আমাদের সংস্কৃতির শিকড়গুলো কত বিচিত্র, তাই না? সত্যিই তাই। তো লেবেডেভ কোন নাটক দিয়ে শুরু করলেন? নিজে লিখেছিলেন? না, তিনি দুটো জনপ্রিয় ইংরেজি কমেডি, দ্য ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, বাংলায় অনুবাদ করেন। তিনি হয়তো বুঝেছিলেন যে ভারতীয়রা গুরুগম্ভীর ট্র্যাজেডির চেয়ে হাস্যকৌতুক বেশি পছন্দ করবে। বুদ্ধিমান সিদ্ধান্ত। হ্যাঁ, নাটকের চরিত্রদের মধ্যেও তিনি ভারতীয় ছোঁয়া এনেছিলেন। চৌকিদার, এদেশীয় সেপাই, উকিল, গোমস্থা, সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার। আর কোথায় তৈরি হলো এই থিয়েটার? তৎকালীন ডমতলা লেনে, আজকের ইজরা স্ট্রিট, তার ২৫ নম্বর বাড়িতে। খুব সাধারণ একটা ভাড়া করা বাড়ি। নাম দিয়েছিলেন বেঙ্গলি থিয়েটার। আর প্রথম শো? ১৭৯৫ সালের ২৭শে নভেম্বর প্রথম বাংলা নাটক ছদ্মবেশী মঞ্চস্থ হয়। দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল? বাংলা ভাষায় নাটক দেখার অভিজ্ঞতা তো বাঙালি বা ইংরেজ কারোরই ছিল না। প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। প্রথম শোতেই দর্শকদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি লেগে যায়। ক্যালকাটা গেজেটের রিপোর্ট অনুযায়ী হল ছিল কানায় কানায় পূর্ণ। ভাবা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেবেডেভের প্রথম বাংলা নাটকেই কিন্তু অভিনেত্রীরাও ছিলেন। বাহ! মানে মিসেস ব্রিস্টো যে পথ দেখিয়েছিলেন, লেবেডেভ সেই পথে হেঁটেছিলেন। আচ্ছা, টিকিটের দাম কেমন ছিল? দাম বেশ চড়া ছিল। বক্স আর পিটের জন্য ৮ টাকা
এবং গ্যালারির জন্য 4 টাকা। তবুও প্রথম শো হাউসফুল ছিল। আর পরের শো? পরের শো হয়েছিল 1796 সালের 21শে মার্চ। এবার ভিড় এড়ানোর জন্য দর্শক সংখ্যা 200 জনে সীমিত করা হয়, আর টিকিটের দাম আরও বাড়িয়ে রাখা হয় 1 সোনার মোহর। 1 সোনার মোহর? ক্যালকাটা থিয়েটারের সমান। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলা নাটক হওয়া সত্ত্বেও সেবার নাকি বেশিরভাগ দর্শক ছিলেন ইউরোপিয়ান। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় পরিহাস। সব টিকিট মার্চের 10 তারিখের মধ্যে বিক্রি হয়ে যায়, কিন্তু ক্রেতাদের অধিকাংশই ছিলেন ইউরোপীয়। হয়তো বাঙালি দর্শকদের কাছে একটা সোনার মোহর দিয়ে টিকিট কেটে নাটক দেখাটা বাড়াবাড়ি মনে হয়েছিল। অথবা হতে পারে ইউরোপীয়দের মধ্যে এই নতুন উদ্যোগ নিয়ে কৌতূহল অনেক বেশি ছিল। সেটাও হতে পারে। তাহলে আজ আমরা দেখলাম কলকাতা থিয়েটারের ইতিহাস কত বিচিত্র আর অপ্রত্যাশিত মোড়ে ভরা। একটা থিয়েটার যা যুদ্ধের ময়দান হয়ে উঠেছিল, সেখান থেকে শুরু করে একজন রাশিয়ান ভদ্রলোকের হাত ধরে প্রথম বাংলা নাটকের জন্ম, পুরোটাই যেন গল্পের মতো। লেবেডেফের এই উদ্যোগটা তো একটা স্ফুলিঙ্গের মতো ছিল। একদম। তার থিয়েটার বেশি দিন চলেনি, কিন্তু এই স্ফুলিঙ্গ থেকেই আগুনটা ছড়িয়ে পড়ে। এরপর চন্দননগর, খিদিরপুর, দমদমে আরও অনেক বাঙালি থিয়েটার গজিয়ে উঠতে শুরু করে। একজন বিদেশির হাত ধরেই তাহলে বাংলায় নাটকের সেই পথ চলা শুরু হয়। হ্যাঁ, যা পরে গিরিশ ঘোষ বা শিশির ভাদুরীর হাত ধরে স্বর্ণযুগে পৌঁছবে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা যে সংস্কৃতি বা ঐতিহ্যকে নিজেদের বলে মনে করি, তার গভীরে গেলে হয়তো দেখা যাবে তার অনেক কিছুর সূচনাতেই ভিনদেশী বা ভিন সংস্কৃতির মানুষের অবদান রয়েছে। আজকের এই গল্পগুলো শোনার পর মনে হচ্ছে আমরা আমাদের নিজেদের সংস্কৃতিকে আসলে কতটা জানি। আমাদের চেনা শহরের রাস্তায়, পরিচিত ঐতিহ্যের আড়ালে এমন আরও কত অজানা ইতিহাস লুকিয়ে আছে, যা আমাদের নিজেদের সম্পর্কে ধারণাই হয়তো বদলে দিতে পারে।